আকস্মিক বন্যায় চট্টগ্রামের 5 জেলায় বিপর্যস্ত জনজীবন, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দুর্গতরা। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ত্রাণ পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে ডক্টরদের সহায়তা চান সরকার প্রধান। উপজেলার হাসপাতাল 101 বেডে উন্নীত করার ঘোষণা, প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান। ডিসেম্বর বা যখনই দেশে আসুক শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। রংপুরে 11 দলের সমাবেশে নাহিদ। গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জামাত আমিরের। সড়কে উল্টে পড়া পিকআপ ভ্যান থেকে ডিম তোলার সময় পিষে দিল দ্রুতগতির বাস। ফরিদপুরের ভাঙায় নিহত 5, আহত 10। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। Is just happy because it's like you are representing your country. আমরা কথা বলবো শুধুমাত্র খেলার শেষে, আফটার জিতার পরে। বিশ্বকাপ 7 টিকিট নিশ্চিতে সকালে মাঠে নামবে মেসিরা। সুইজারল্যান্ড বাধা টপকাতে মরি আর্জেন্টিনা। মাঠে অপরিবর্তিত একাদশ নামানোর আভাস। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আকস্মিক বন্যায় দিশেহারা কক্সবাজারের লাখো মানুষ। তলিয়ে গেছে বসত বাড়ি, দোকানপাট, ফসলি জমি। চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। তবে ভারী বর্ষণ, পাহাড়ি ঢল কিছুটা কমায় কোথাও কোথাও নামতে শুরু করেছে পানি। দুর্গতদের অভিযোগ, কিছু এলাকায় এখনো পৌঁছায়নি খাদ্য সহায়তা। ওমর ফারুক, মোহাইমিনুর রহমানের ছবিতে বুলবুল রেজার রিপোর্ট। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলার অধিকাংশ এলাকার জনজীবন বিপর্যস্ত। উপজেলার লক্ষারচর ইউনিয়নের চিত্র এটি। বাড়িঘরের পাশাপাশি ডুবে গেছে স্কুল, কলেজ, ইউনিয়ন পরিষদ। এ দৃশ্য শুধু লক্ষারচরের নয়, উপজেলার সুরাজপুর, মানিকপুর, কৈয়ারবিল, বড়ইতলী, হারবাং, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা ও খুঁটাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী জেলার 40টি ইউনিয়নের প্রায় 5 লাখ বাসিন্দা। 3 দিন ধরে পানির নিচে অবস্থান করতেছে। বৃষ্টির কারণে এখানে নিম্নে অঞ্চলে যেগুলো বাড়িঘর আছে সব ডুবে গেছে। যারা আপনার খেটে খাওয়া মানুষ, তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হালকা পানি কমতেছে, কিন্তু বৃষ্টি তো প্রচুর হচ্ছে। আমরা ঘরের নিচের তলা ডুবে গেছি, উপরের মধ্যে আছি, উপরের তলায় আছি আর কি। তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টি কিছুটা কমায় কোথাও কোথাও নামতে শুরু করেছে পানি। এখনো বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। আজ পর্যন্ত এখনো কেউ আসে নাই। তবে এলাকাবাসী কিছু কিছু যারা বিত্তশালী, তারা কিছু কিছু ভাত বা অন্যান্য কিছু রান্না করে এলাকাবাসীদেরকে দিচ্ছে। লক্ষারচর ইউনিয়নের বন্যা দুর্গতদের দাবি, প্রায় 1 সপ্তাহ পানিবন্দী হয়ে থাকলেও এখনো পৌঁছায়নি খাদ্য সহায়তা। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ভুগছেন তারা। শুকনো খাবার দরকার মানুষের জন্য, বিশুদ্ধ পানি দরকার, এবং আপনার বন্যার কারণে যে রোগ ব্যাধিগুলো হয় এগুলোর প্রকোপ দেখা যাচ্ছে। রান্না বান্না করতে পারতেছে না মানুষ, এখন খুব কঠিন জীবন যাপন করতেছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, এই চকরিয়াকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করি, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কক্সবাজার জেলায় মোট 640টি আশ্রয়কেন্দ্র আছে। আমরা সবগুলো খুলে দিয়েছি। গতকালকে পর্যন্ত 20টি বা 25টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে। সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলায় আমরা এ পর্যন্ত 450 মেট্রিক টন চাল এবং 30 লক্ষ টাকা পেয়েছি। আবহাওয়া অফিসের তথ্য বলছে, শুক্রবার রাত পর্যন্ত গত 6 দিনে কক্সবাজার জেলায় 700 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। এই অবস্থা চলতে থাকলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার। বন্যায় চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহাদি আমিন। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। খরস্রোতে ভেসে গেছে লোকালয়, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের।
পানিতে টইটুম্বুর 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এখনও বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে, এমনকি পাহাড়ি ঢলে মহাসড়কের বিভিন্ন অংশ নিমজ্জিত থাকায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া পাহাড় ধসের কারণে রুমা, থানচি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি সহ অধিকাংশ উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতারাও খাবার সরবরাহ করছেন। অসহায় নিরহর মতো পড়ে আছে, ঠিক মতন খাইতে পারতেছি না। দুর্যোগ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমরা পর্যাপ্ত সহায়তা পেয়েছি এবং সেটা প্রপারলি উপজেলা ভিত্তিক আমরা বন্টন করে দিয়েছি। এদিকে বন্যায় আটকা পড়াদের উদ্ধারে চট্টগ্রামের সাতকানিয়ায় স্পিড বোট নামিয়েছে সেনাবাহিনী। এখন পর্যন্ত 650টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন 25,000 মানুষ। শতভাগ বন্যা আক্রান্তদের ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী। ওখানে ক্ষয়ক্ষতি বা আরও নতুন করে কোনো কিছু আমাদের সাহায্য দেওয়ার দরকার আছে কিনা সেটা পর্যবেক্ষণ করব বা ওইভাবে কাজ করব। মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জে এখনও পানিবন্দী সহস্রাধিক মানুষ। দুর্গত এলাকায় রয়েছে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এছাড়া সিলেটেও নদ নদীর পানি বাড়ায় 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত 160টি টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। আর দুদিন ধরে আমরা বান্দরপুরে আছি, আমরা গরু পানি রাজ্যের গরিব দ্বারে বাড়ি ভেন্ডি লতা সম্পূর্ণ এবার তো নষ্ট হয়ে গেছে গিয়ে আমরা কোনো সবাই আছি সব। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম সহ দক্ষিণ অঞ্চলে অতি ভারী বৃষ্টি কমে আসবে, তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে 24 ঘন্টায় চট্টগ্রামের 5 জেলা সহ সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ভারী বৃষ্টিপাতে উত্তরাঞ্চলে বাড়তে পারে পানি, তবে দেশে আপাতত বড় বন্যার শঙ্কা নেই। আগামী 24 ঘন্টা পর্যন্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলার নদীগুলোর পানি সমতল কিছুটা ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং এর ফলে বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হতে পারে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা মাহাদি আমিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, প্রায় 2 কোটি টাকার উপরে খুব দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। যাদের ঘর বাড়ি বিলীন হয়ে গিয়েছে তাদের প্রায় প্রতিটি পরিবারের কাছে চাল পৌঁছে দেওয়ার জন্য যে অবিরত প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দুর্গত এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড কাজ করছে। পাঠানো হয়েছে মেডিকেল টিম। সরকারের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। সাহাল আব্দুল্লাহ, আলভি, সময় সংবাদ। প্রবল বর্ষণে চট্টগ্রামের পাহাড় মৃত্যুকূপে পরিণত হলেও ঝুঁকিতে বসবাসকারীদের সরানো যাচ্ছে না কোনোভাবেই। শুধু নগরীতেই গত 20 বছরে পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত 400 জনের, অথচ এখনও 26টি পাহাড়ে বাস করছেন লাখ লাখ মানুষ। এমনকি বেশি ঝুঁকিতে থাকা 6,500 পরিবারকে সরিয়ে নিতে পারেনি জেলা প্রশাসন। একই পরিস্থিতি 3 পার্বত্য জেলাতেও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধু চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরের পাহাড়ি অঞ্চলে অন্তত 1.5 লাখ মানুষের বসবাস। এর বাইরে নগরীর পাহাড়তলি, বাইজিদ, খুলশি ও 5 এলাকার 26টি পাহাড়ে বসবাস আরও কয়েক লাখ মানুষের। সরকারি মালিকানাধীন 16টি পাহাড়ে 6,175টি এবং বেসরকারি মালিকানাধীন বাকি 10টি পাহাড়ে 383টি পরিবার এখনও ঝুঁকির মধ্যে। পাহাড় কখন ভেঙে পড়বে, বৃষ্টির খুব দীর্ঘ সময় বৃষ্টি হলে এটি আসলে আমরা বলতে পারি না। চট্টগ্রাম নগরীতে গত 20 বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত 400 জনের। এর মধ্যে 2007 সালের 11 জুন একদিনে রেকর্ড বৃষ্টিতে সর্বোচ্চ 128 জনের মৃত্যু হয়। চলতি বছর পাহাড় ও পাহাড় সংলগ্ন দেওয়াল ধসে 4 জনের মৃত্যু হয়েছে। জায়গা জমিন নাই, কিছু নাই, বাড়িঘর নাই, তো আমরা আর কই যাব? যখন আমাদের স্থানগুলো আমরা ঠিক করি তখন তারা অনেকেই যেতে চায় না বা গেলেও সেখান থেকে আবার চলে আসে। এদিকে পার্বত্য জনপদ বান্দরবনের লামায় গত 8 জুলাই পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 পরিবারের 5 জনের, আর গত 1 দশকে পাহাড় ধসে মৃত্যু হয় 105 জনের। রাতে তো বিশেষ করে আমরা ঘুমাইও না পাহাড় ভাঙার কারণে, ভয়ে থাকি, বাচ্চা কাচ্চা আছে। সম্মিলিত চিন্তা ভাবনা করে সম্মিলিত প্রয়াসে একটা কিছু করতে হবে।
যাতে প্রতি বছর একই দুর্যোগটা বারবার না। অপরদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ধসের ঝুঁকিতে থাকা 82টি পয়েন্টে বসবাস 5,000 পরিবারের। বিগত 2017 সালে পাহাড় ধসে মারা যায় 5 সেনা সদস্য সহ মোট 120 জন। পরের বছর অর্থাৎ 2018 সালে মৃত্যু হয় 11 জনের। পার্বত্য 3 জেলাতে ভূমি বন্দোবস্ত কার্যক্রম বন্ধ আছে, তো এটা যদি শুরু করে সরকার হয়তো খুব শীঘ্রই শুরু করবে, সেক্ষেত্রে হয়তো তাদেরকে আমরা নিরাপদ আবাসস্থল দিতে পারব। বৃহত্তর চট্টগ্রামের 5 জেলা চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পর্যটন নগরী কক্সবাজারে ছোট বড় কয়েক হাজার পাহাড় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 13, 15 ও 16 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে ডক্টরদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলো 101 বেডে উন্নীত করা হবে। শিশুদের জন্য বন্ধ থাকা হাসপাতালগুলো দ্রুত চালুর ঘোষণা দেন সরকার প্রধান। চিকিৎসক তৈরির বিদ্যাপীঠ, একই সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসেও অনন্য অবদান রয়েছে ঢাকা মেডিকেল কলেজের। শনিবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির 81তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। আমার প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা। অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকার প্রধান। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে স্মৃতিচারণ ও প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন ডাক্তার জুবাইদা রহমান। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা, এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই। শিশু হাসপাতাল চালুর কথা জানিয়ে সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানান সরকার প্রধান। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরও 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। সরকারি পর্যায়ে আরও 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি। প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা 80% আমরা চেয়েছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে 51 বেডের যে হসপিটাল, বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চায়। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক এটা। যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন এবং 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। কলেজ প্রাঙ্গণে 2টি গাছের চারাও রোপণ করেন তিনি। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের 1971 সালের ভূমিকা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে টেকসই উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
জলবায়ু খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। শনিবার রাজধানীতে আলাদা 4টি সেমিনার ও আলোচনা সভায় অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় সরকার সংস্কার এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করেছেন সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বাংলাদেশকে বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। আমাদের পরিবেশ ভারসাম্য থাকে, পরিবেশের উন্নয়ন হয় এবং জলবায়ু পরিবর্তনের ফলে যারা ক্ষতিগ্রস্ত সেটা যেন কমিয়ে আনা যায়। অন্যদিকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ব্রিটিশ আমলের আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের যে ফর্মালিটিসগুলো ওগুলো এখনও মেনটেন করে করে আমাদের প্রজেক্ট প্রণয়ন করতে হয়, কাজ করতে হয়। এই জায়গাগুলো আমাদেরকে নোটিশে আনতে হবে যাতে শর্ট টাইমে অল্প সময়ের মধ্যে যাতে এগুলো করা যায়। একই দিনে মুক্তিযুদ্ধ ও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিষয়ক আলোচনা সভায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র মোকাবিলায় দায়িত্ব পালনকারী সেনা সদস্যদের রাষ্ট্রীয় খেতাব প্রদানের বিষয়টি মন্ত্রণালয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। ষড়যন্ত্রকারীদের হাত থেকে পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে সুষমামণ্ডিত করবার জন্যে লড়াই করছেন, জীবন দিচ্ছেন, তাদের জন্যেও আমরা যাতে কিছু করি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে। দেশ গঠনে বিভেদ নয়, জাতীয় ঐক্যকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের 1971 সালে ভূমিকা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার বিকেলে মুন্সিগঞ্জে একটি অনুষ্ঠানে একথা জানান তিনি। শেখ হাসিনার বিচার হয়েছে, সাজা হয়েছে, যারা পালিয়ে গেছে তাদেরকে ফেরত এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন করা এবং তাদের সাজা সম্পন্ন করার প্রক্রিয়া ইন্টারিম সরকারের সময় শুরু হয়েছে। যে সকল দেশে তারা পালিয়ে আছে সেই সকল দেশের সাথে আমরা কথা বলছি। আমরা খুব কূটনৈতিক যে সকল কাজ সেই কাজ চলমান আছে, ইনশাল্লাহ তাদেরকে ফেরত এসে এই বাংলাদেশের 17 কোটি মানুষের সামনে তাদের বিচার সম্পন্ন করা হবে। ডিসেম্বর বা যখনই দেশে আসুক শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জামাত আমিরের অভিযোগ, নির্বাচনের আগে গণভোটের কথা বললেও তা বাস্তবায়ন করছে না সরকার। রংপুরে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে একথা বলেন জোটের শীর্ষ নেতারা। শনিবার দুপুর থেকে রংপুর জেলা স্কুল মাঠে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতে শুরু করেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই জোটের শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে মাঠে অবস্থান নেন তারা। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে বা যখনই দেশে আসুক শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এছাড়া প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা ও রোহিঙ্গা সংকটের দৃশ্যমান সমাধান মেলেনি বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরে কে একজন দেশে আসার পরিকল্পনা করছে, আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোটের কথা বললেও বাস্তবায়ন করছে না সরকার। বাজেটে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো বরাদ্দ না থাকার সমালোচনা করেন তিনি। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হা। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। এদিকে চাঁদপুরে পথযাত্রা শেষে জেলা শহরের বায়তুল আমিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে এনসিপি। এতে অংশ নিয়ে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। চলমান অনেকগুলো সংকটে নাগরিক জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। তার মধ্যে কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,
লোডশেডিং এর প্রবলেম, কর্মসংস্থানের অভাব, একই সাথে সাথে আপনারা জানেন গণভোটের যে দাবি থেকে সরকারের সরে আসা সেটি আপনাদেরকে আহত করেছে। সীমান্ত হত্যা পুশিন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের খবর। টানা দ্বিতীয় সেমিফাইনালে নিশ্চিতের মিশনে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। দল আর কৌশল নিয়ে কঠিন গোপনীয়তা বজায় রাখলেও আভাস পেয়েছে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবেন স্কলনি। কিছুটা বদল হতে পারে মেসির পজিশন। অন্যদিকে জয়ের প্রত্যাশায় থাকা সুইজারল্যান্ডের জন্য বড় ধাক্কা জোহান মানজাম্বির অনুপস্থিতি। কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের ম্যাচ প্রিভিউ। এবারের বিশ্বকাপে যে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল খেলছে বিষয়টা অনেকটা ঘোরের মতোই। আটলান্টায় ইতিহাস সেরা কামব্যাক না হলে দৃশ্যপট হতো ভিন্ন। সে যাই হোক, সেই স্মৃতি আপাতত পেছনে ফেলে লিওনেল মেসিদের লক্ষ্য এবার শীর্ষ চারে টিকিট নিশ্চিত করা। রেকর্ড বলছে সুইজারল্যান্ড কখনোই হারাতে পারেনি আর্জেন্টিনাকে, যদিও পরিসংখ্যান থেকে স্বস্তি কোরানোর কোনো কারণ নেই। কেননা ঠিক একই ধরনের রেকর্ড সঙ্গী করে মিশরের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপ থেকে ছিটকেই যেতে বসেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তাই এবার আরও সাবধান টিম ম্যানেজমেন্ট। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশ সিলেকশন এবং কৌশল নিয়ে বেশ গোপনীয়তা আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের মাঝে। তারপরও আভাস মিলেছে হয়তোবা গেল ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই শুরু করবেন স্ক্যালোনি। উইংয়ে শক্তি বাড়াতে কিছুটা নিচে নেমে রাইট সাইডে শুরু করতে পারেন লিওনেল মেসি। আর নাম্বার 9-এ এখনো আলভারেজে আস্থা কোচিং স্টাফের। আমরা ভালো, কিন্তু আমাদের আরো ভালো করতে হবে, কারণ আমরা শেষ 2 ম্যাচে 4 গোল হজম করেছি। এই ম্যাচে আমরা সবাই মিলে চেষ্টা করব জয় তুলে নিতে। স্বস্তির বিষয় হলো সবাই ফিট আছে। ম্যাচটা নিঃসন্দেহে কঠিন হবে, কারণ ওরা বেশ ভালো দল। তাই অন্য কোনো কিছুতে কান না দিয়ে ম্যাচেই পুরো মনোযোগ রাখতে চাই আমরা। আর্জেন্টিনার মতো টানা খেলার ধকল আছে সুইজারল্যান্ডের। শেষ ম্যাচটাও তারা খেলেছে 120 মিনিট। তাই ফুটবলারদের মাঝে আছে ক্লান্তির ছাপ। তবে মাঠে নামার আগেই সুইসরা পিছিয়ে গেছে জোহান মানজাম্বির অনুপস্থিতির জন্য। এই বিশ্বকাপে 3 গোল করা এই অ্যাটাকিং মিডের না থাকা মুরাদ ইয়াকিনের জন্য অপূরণীয় ক্ষতির। তারপরও জয় ভিন্ন কোনো কিছুই ভাবছে না সুইজারল্যান্ড। আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবো, তবে এটা ঠিক গেল 2 ম্যাচ বলছে ওরা বেশ নড়বড়ে। আমাদের দুর্দান্ত কিছু ফুটবলার আছে যারা রক্ষণে দারুণ পারফর্ম করেছে। মেসিকে নিয়েও আলাদা পরিকল্পনা আছে, আশা করি তা কাজে লাগবে। কথা একটাই, ওদের বিপক্ষে আমাদের মাঠেই জয় তুলে নিতে হবে। এখন পর্যন্ত 7 দেখায় কখনোই সুইসদের বিপক্ষে হারের তিক্ততা না পাওয়া আর্জেন্টিনা জিতেছে 5 ম্যাচে। আর বিশ্বকাপে 2 বার দেখাতেও তাদের জয়ের রেকর্ড শতভাগ, যার শেষটা এসেছে 2014-তে রাউন্ড অফ 16-এ। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগেই কানসাসে উন্মাদনায় মেতেছেন আর্জেন্টিনা সমর্থকরা। তাদের প্রত্যাশা ইউরোপিয়ান দল হলেও সুইসদের বিপক্ষে সহজে জয় পাবে মেসি আলভারেজরা। আলবিসেলেস্তেদের জয় উপভোগ করতে ব্রাজিল সমর্থকদের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের আকাশে নীল শিবির। বুয়েন্স আয়ার্স থেকে কানসাস কিংবা ঢাকা, বিশ্বজুড়ে আর্জেন্টাইন ভক্তরা অপেক্ষায় আরও একটি উৎসবের। ম্যাচ শুরু হতে খানিকটা সময় বাকি থাকলেও ম্যাচ ভেন্যুর শহরে জড়ো হয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। এই ম্যাচ জিতে স্ক্যালোনি বাহিনী টানা দ্বিতীয়বার সেমিফাইনাল নিশ্চিত করবে বলে প্রত্যাশা তাদের। আমরা জিততে যাচ্ছি। মিশরকে হারানোর পর এই ম্যাচে হারার মানে হয় না। ফাইনাল নিয়ে জানি না, তবে এই ম্যাচ জিতব। সেমিতে কাকে পাবো তাই নিয়ে ভাবছি। ইংল্যান্ডের সাথে তো ঐতিহাসিক সম্পর্ক। হল্যান্ডের বিপক্ষে খেলা হলেও দারুণ হবে। লক্ষ্য একটাই, 19 জুলাইয়ের ফাইনাল। বিশ্বকাপে নিজ দেশ না থাকলেও আর্জেন্টিনা যেন বাংলাদেশেরই প্রতিনিধি। এদেশের সমর্থকদের দেশটির প্রতি অগাধ ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনাও। রাত পোহালেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তে।
হারলেই বিদায় নিতে হবে। কোয়ার্টার ফাইনালের মঞ্চে মেসিদের প্রতিপক্ষ ইউরোপিয়ান দল। শেষ 2 ম্যাচে স্ক্যালোনি বাহিনীর পারফরমেন্স ভয় ধরালেও ভক্তরা আত্মবিশ্বাসী। লাল সবুজের দেশে ম্যাচ উপভোগ নিয়ে আছে নানা আয়োজন। টিএসসি ডেফোডিলে সমর্থকরা জড়ো হবেন ম্যাচ দেখতে। তাদের প্রত্যাশা ইউরোপিয়ান দল হলেও সহজেই জয় পাবে আর্জেন্টিনা। সহজ ম্যাচে জটিল করে জিতছে, তো সেই জায়গা থেকে অবশ্যই জয় ছাড়া বিকল্প কিছু নেই এবং আশা করি জয় খুব ভালোভাবে জিতে যাবে। আর্জেন্টিনার একটা মেন্টালিটি আছে যে যখনই ওরা ডাউন থাকে ওরা অলওয়েজ ব্যাকআপ করে। এবারও আশা করতেছি সুইজারল্যান্ডের সাথে অ্যাটলিস্ট জিতবে। বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনার বড় অংশ জুড়ে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের কথার লড়াই। তবে সেলেসাওদের বিদায়ে কিছুটা ম্লান এদেশের বিশ্বকাপ। তবে আর্জেন্টিনা সমর্থকরা ঠিকই খোঁচা দিতে ভুল করেননি প্রতিপক্ষ সমর্থকদের। কিভাবে জিততে হয় ব্রাজিল সমর্থকদের সেটা দেখতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখার আমন্ত্রণ আকাশে নীল ভক্তদের। ব্রাজিল সমর্থকদের মতে তারা বলে যে মাঠও আমাদের, রেফারিও আমাদের, কমিটিও আমাদের, বাসি বুসি যা দেবে আমাদের পক্ষেই দেবে। তো সেই জায়গা থেকে আমরা ব্রাজিল ফ্যানদের বলবো আপনারা আসবেন, খেলা দেখবেন, শুধু আমাদের জয়টা দেখতে আসবেন, আমাদের পরাজয় দেখার জন্য আপনারা আসবেন না। কোন মুহূর্তে থেকে আমরা জিতলাম দ্যাটস নট দ্য ফ্যাক্ট, দ্য রেজাল্ট দ্যাট উই আর উইনিং, দ্যাটস হোয়াট মেইন থিং ইজ। বিশ্বজুড়ে প্রত্যাশায় বুক বাঁধছেন ভক্তরা। এবার তাদের মুখে হাসি ফুটাতে মাঠে সেরাটা দিতে হবে মেসি ডিপলদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। রেফারিং বিতর্ক নিয়ে আবারও প্রশ্নের মুখোমুখি আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। তার দাবি আর্জেন্টিনাকে নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ নতুন কিছু নয়, তবে ভিএআরে কোনো দলকে সুবিধা দেয়া প্রায় অসম্ভব। 1986 বিশ্বকাপেও বলা হতো আমাদের প্রতি পক্ষপাত করা হচ্ছে। আমার যতদূর মনে পড়ে আর্জেন্টিনাকে সবসময় আলাদা করে দেখা হয়। সম্ভবত আমরা বেশ ভালো বলে এমনটা করা হয়। এমন অনেকে থাকবে যারা চাইবে না আমরা জিতি, তবে এটা খেলোয়াড়দের আরো ভালো করতে তাতিয়ে দেয়। ভিএআর এর সময় সুবিধা পাওয়া ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষাংশে। আবার পুষিনের চেষ্টায় বিএসএফ 4 জেলায় সীমান্ত দিয়ে 25 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে তাদের চেষ্টা। কয়েকদিনের বিরতির পর আবারও সীমান্তে পুষিনের চেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 13 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদের আবার ভারতের ভেতরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে জয়পুরহাট সদরের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে 5 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করে বিএসএফ। তবে গ্রামবাসী ও বিজিবি তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা থেকে 2 নারী সহ এক বৃদ্ধকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে গ্রামবাসী। আটক বৃদ্ধের বাড়ি নড়াইলে বলে নিশ্চিত হওয়া গেলেও 2 নারীর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে বিজিবি। তখন ওই 2 জন পার হয়ে গেছে, আবার উনি আসতেছে মাছ মারার জন্য, আসতে দেখতেছে মুরব্বী আর একটা মহিলা। এখন খুব টান পরিস্থিতি চলতেছে। বর্তমানে 3 জনকে আটক করা হয়েছে আর 2 জন পালিয়ে গিয়েছে। দিনাজপুর সদরের দাইনুর সীমান্ত দিয়ে পুশিন করার সময় এক নারী সহ 4 জনকে শূন্যরেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক ডাকা হলেও এখন পর্যন্ত সাড়া দেয়নি বিএসএফ। এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত 3 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি তাদের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে। বর্তমানে ওই 3 নারী ভারতের অভ্যন্তরে সীমান্ত থেকে প্রায় 150 গজ দূরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। মিরন আহমেদ, সময় সংবাদ। প্রবাসের সময় আরও থাকছে। বিশ্বকাপ মাতিয়ে দেশে ফিরেই মৃত্যু। কেপটাউনে নিজ বাসা থেকে উদ্ধার সাউথ আফ্রিকান ফুটবলার জেইডেনের নিথর দেহ। কারণ খুঁজছে পুলিশ। ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। ফরিদপুরের ভাঙায় পিকআপ ভ্যান উল্টে সড়কে পড়ে থাকা ডিম তোলার সময় দ্রুত গতির বাস পিষে দেয় অন্তত 5 জন আহত হয়েছেন অন্তত 10 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এদিকে গাজীপুরে মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় একই পরিবারের 3 জন ও লালমনিরহাটে একজনের মৃত্যু হয়েছে। সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। ঘটনাস্থলেই মারা যান 5 জন।
শনিবার বিকেলে একটি ডিমবাহী পিকআপ ফরিদপুরের ভাঙ্গায় উল্টে যায়। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ রেকার নিয়ে আসে। গাড়িটি উদ্ধারের সময় খুলনাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন, আহত হন অন্তত 10 জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। আহতদের মধ্যে আশঙ্কাজনক 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে প্রায় 4 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এদিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী স্ত্রী ও তাদের 9 মাসের সন্তানের মৃত্যু হয়। অন্যদিকে লালমনিরহাটের কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু হয়েছে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। বিশ্ববাজারে যথাযথ ব্র্যান্ডিংয়ের অভাবে ধুঁকছে দেশের তৈরি পোশাক খাত। প্রথাগত বিপণন ব্যবস্থায় ধরা যাচ্ছে না সম্ভাবনার সবটুকু। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পিছিয়ে থাকায় উচ্চমূল্যের পণ্যের বাজারেও হতে চলেছে হাতছাড়া। শনিবার সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণই তুলে ধরেছে পোশাক শিল্পের দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তাদের সংগঠন বায়লা। মাসের পর মাস ধরে নেতিবাচক রপ্তানি আয়ের যোগফলে বিদায় হয়েছে 2025-26 অর্থবছর। লক্ষ্যমাত্রা পূরণ তো নয়ই, উল্টো কমেছে আগের অর্থবছরের তুলনায় 0.58%। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, মার্কিন শুল্কসহ অভ্যন্তরীণ জ্বালানি, অবকাঠামোগত চ্যালেঞ্জের মধ্যেও সম্ভাবনা দেখছেন তৈরি পোশাক খাতের দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তারা। তবে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রথাগত মার্কেটিং। এখন এমন এই প্রোডাক্ট বের হয়েছে যেখানে আপনি জাস্ট প্রোডাক্টের ছবি তুলে দিবেন, ওরা সাথে সাথে আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট কস্টিং করে দিবে। এরকম প্রোডাক্ট, টেকনোলজিক্যালি অ্যাডভান্স প্রোডাক্টগুলোকে আমরা এখানে শোকেস করব। যতই বলি না কেন টেকনোলজি, যতই বলি না কেন অ্যাডভান্সমেন্ট, আই স্টিল থিংক বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। উদ্যোক্তারা বলছেন, চীন ভিয়েতনামের উচ্চমূল্যের পোশাক এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে। যেখানে দেশীয় শিল্পে প্রযুক্তিগত দক্ষতার ঘাটতিতে কাঙ্ক্ষিত ম্যানমেড ফাইবারের ব্যবহার বাড়ানো যাচ্ছে না। গ্লোবাল ট্রেন্ডগুলো এখন আছে, এগুলাতে আমাদেরকে অ্যাডপ্ট করা কোনো রকমের এটা এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। সো এটাকে আমাদের যত সম্ভব অ্যাডপ্ট করে নিতে হবে, তাহলে আমরা ইন্ডাস্ট্রিতে আমাদের কম্পিটিটিভ এজটা রাখতে পারবো। ফাস্ট ফ্যাশনের যুগে বৈশ্বিক নানা নীতিমালায় এসেছে পরিবর্তন। রপ্তানি প্রতিযোগিতার বাজার ধরে রাখতে ফিউচার লিডারশিপ মডেলে জোর দেওয়া হয় আলোচনায়। একটা জেনারেশন যখন হ্যান্ডওভার নিবে, কীভাবে এই ইন্ডাস্ট্রিটাতে আরও দক্ষভাবে চালাতে পারে, এটাই একটা উদ্দেশ্য কেন বায়লা এক্সিস্ট করে। জানানো হয়, প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে আগামী 20 ও 21 জুলাই রাজধানীতে আয়োজিত হবে বায়লা ফিউচার সামিট 2026। কীভাবে আরও কাজ করা যেতে পারে সেই সুযোগগুলো আমরা এক্সপ্লোর করব। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সাভারের আমিনবাজারে মহাসড়কের পাশের ময়লার ভাগাড় অপসারণে উদ্যোগ নিয়েছে সরকার। এলাকাটিকে পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন করতে প্রায় 1.8 কিলোমিটার এলাকা জুড়ে নিম গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে নতুন করে বর্জ্য না ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা আরিচা মহাসড়কের 2 পাশ জুড়ে বছরের পর বছর ধরে জমে থাকা বর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী চালক ও আশপাশের বাসিন্দাদের। পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে রাজধানীতে প্রবেশের অন্যতম এই গুরুত্বপূর্ণ সড়কের সৌন্দর্য। অবশেষে দীর্ঘদিনের এই বর্জ্যের ভাগাড় অপসারণের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার সকালে এলাকাটি পরিদর্শনে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্জ্য অপসারণের পাশাপাশি দুর্গন্ধ ও পরিবেশ দূষণ কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। নিম গাছ সহ বিভিন্ন বৃক্ষরোপণের মাধ্যমে এলাকাটিকে সবুজ ও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। যে যার ইচ্ছা মতো এখানে ময়লা ফেলিয়ে দিয়ে চলে যেত, এটা প্রতিরোধ কেউ করতো না এবং পরিষ্কারও কেউ করতো না। কেরানীগঞ্জ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নতুন করে কোনো বর্জ্য ফেলা না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। 1.2 কিলো জায়গা জুড়ে আমরা এই ফেন্সিংটা করব। এখানে স্যান্ডিং হবে, সয়েলিং হবে, একটা স্লোপ করা হবে যাতে বৃষ্টির পানি নেমে যেতে পারে।
সম্প্রতি প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিঙ্গাইরে সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাবার পথে আমিনবাজার হেমায়েতপুর সড়কের পাশে দীর্ঘদিনের জমে থাকা ময়লার ভাগাড় এবং তীব্র দুর্গন্ধ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি তাৎক্ষণিক প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সময় সংবাদ, সাভার। বাবার রক্তের বদলা নেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের পর প্রথমবার দেয়া বার্তায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এদিকে হত্যার চেষ্টা করা হলে হাজারো ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্টের দাবি আলোচনায় ফিরতে চেয়েছে তেহরান। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি তাকে হত্যা চেষ্টা চালায় তাহলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসলামী প্রজাতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাব বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা ভঙ্গ করলে ইরান প্রতিরক্ষার জন্য প্রস্তুত আছে। তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না বলেও উল্লেখ করেন তিনি। এদিকে বাবার রক্তের বদলা নেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের পর প্রথমবার দেয়া বার্তায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। উত্তেজনা প্রশমনে তেহরানে পৌঁছেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। অন্যদিকে ওমানে নতুন দফার আলোচনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। নাসরিন রুমি, সময় সংবাদ। ভিয়েতনামে নৌকা ডুবে অন্তত 15 ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার ফু কক দ্বীপের কাছে প্রবল বাতাস ও উত্তাল সাগরের কবলে পড়ে 36 আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে যায় আশপাশের নৌকা কোস্টগার্ড। এখন পর্যন্ত 21 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হতাহতদের সহায়তায় এরই মধ্যে 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। ইতালির জনপ্রিয় পর্যটন নগরী লিভোর্নো একসময় পরিচিত ছিল অপরাধীদের শহর হিসেবে। জনবসতি গড়ে তুলতে সাধারণ অপরাধীদের ক্ষমা করে শহরটিতে নতুন জীবন শুরুর সুযোগ দেওয়া হয়েছিল। সেই ইতিহাসই আজ শহরটির অন্যতম আকর্ষণ। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। মধ্যযুগে ইতালির লিভোর্নো ছিল ছোট্ট একটি জেলে। 1577 সালে বন্দর নির্মাণ শুরু হলেও জনসংখ্যা কম থাকায় 1593 সালে বিশেষ আইনের মাধ্যমে বিদেশি ব্যবসায়ী, ধর্মীয় শরণার্থী ও ছোটখাটো অপরাধে দণ্ডিত ব্যক্তিদের শহরটিতে বসতি করার সুযোগ দেওয়া হয়। তবে খনি ও জাল নোট প্রস্তুতকারীরা এই সুযোগ পাননি। এভাবেই লিভোর্নো পরিচিতি পায় অপরাধীদের শহর হিসেবে। সময়ের সঙ্গে বদলে গেছে সেই পরিচয়। এখন লিভোর্নো ইতালির সমৃদ্ধ বন্দর ও জনপ্রিয় পর্যটন নগরী। অতীতের ইতিহাসের স্মারক হিসাবে এখনো শহরে রয়েছে সেই সময়ের নানা নিদর্শন ও স্মৃতিস্তম্ভ। এখানে প্রবাসীদের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক। নাগরিক হোক বা না হোক, সবাইকে সমানভাবে দেখা হয়। তাই বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সুন্দর সহাবস্থান গড়ে উঠেছে। বর্তমানে লিভোর্নোতে বসবাসরত বাংলাদেশিরাও বলছেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে আছেন। আমাদের সাথে ইটালিয়ানদের একটা সুন্দর সম্পর্ক। আমরা এবং ইটালিয়ানরা মিলে এই শহরের খুব ভালো আছি। 25 বছর ধরে আমি লিভোর্নোতে আছি। আমি একজন প্রফেশনাল নার্স। এখানে যদি আপনারা কেউ আসতে চান, নিজের প্রফেশনালটা নিয়ে আসতে পারেন বা ব্যবসা করতে পারেন। আজকে একটা পর্যটক কেন্দ্র হয়েছে, অনেক সুন্দর শহর হয়েছে, ঠিক আছে। তো আমাদের কাছে সবকিছু মিলে, সর্বোপরি মিলে খুবই ভালো লাগছে এই শহর। 1606 সালে আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা পাওয়া লিভোর্নো এখনো তার বহুজাতিক ঐতিহ্য ও সহনশীলতার ইতিহাস ধারণ করে ইতালির অন্যতম ব্যতিক্রমী শহর হিসেবে পরিচিত। ইতালির বন্দর নগরী লিভোর্নো থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। জাপানের রাজধানী টোকিও শুধু আধুনিক প্রযুক্তি আর আকাশচুম্বী ভবনের শহরই নয়, এটি ভিনটেজ ও সেকেন্ড হ্যান্ড সংগ্রহের জন্য সমান জনপ্রিয়। শহরের শিনাগাওয়া এলাকার টোকিও সিটি ফ্লি মার্কেটে অল্প খরচে মিলছে ভিনটেজ, অ্যান্টিক ও সংগ্রহযোগ্য নানা পণ্য। স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও এটি হয়ে উঠেছে আকর্ষণীয় কেনাকাটার গন্তব্য। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট।
টোকিওর শিনাগাওয়া এলাকায় অবস্থিত টোকিও সিটি ফ্লি মার্কেট জাপানের অন্যতম বড় ফ্লি মার্কেট। সপ্তাহান্তে নিয়মিত বসা এই বাজারে শত শত বিক্রেতা নিয়ে আসেন নিজেদের সংগ্রহের নানা পণ্য। ভিনটেজ পোশাক, অ্যান্টিক সামগ্রী, পুরনো আসবাব, বই, খেলনা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের নানা পণ্য সবই পাওয়া যায় এক জায়গায়। তাই সপ্তাহের ছুটির দিনে বিপুল সংখ্যক স্থানীয় ও বিদেশি দর্শনার্থী এখানে ভিড় করেন। অ্যানিমে প্রেমীদের জন্য টোকিওর ফ্লি মার্কেট যেন এক স্বর্গরাজ্য। ড্রাগন বল, ইভানগেলিয়ন সহ জনপ্রিয় সিরিজের বিখ্যাত সব ফিগার, খেলনা ও সংগ্রহযোগ্য সামগ্রী নামমাত্র মূল্যে কিনতে প্রতিনিয়তই ভিড় করছেন স্থানীয় তরুণ সংগ্রাহক এবং বিদেশি পর্যটকেরা। শুধু অ্যানিমে নয়, পুরনো দিনের স্মৃতি খুঁজে বেড়ানো মানুষের জন্য রয়েছে ভিনটেজ অ্যানালগ ক্যামেরা, ব্র্যান্ডেড পারফিউম, অ্যান্টিক অলংকার, ঘর সাজানোর সামগ্রী এবং নানা ধরনের সংগ্রহযোগ্য পণ্য। পেন্টাক্স মিনোল্টার মতো ক্লাসিক ক্যামেরাও মিলছে তুলনামূলক সাশ্রয়ী দামে। বাজারের আশেপাশে মুসলিম দর্শনার্থীদের জন্য রয়েছে একাধিক হালাল খাবারের দোকান। ফলে কেনাকাটার পাশাপাশি পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগও তৈরি হয়েছে। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। বিশ্বকাপ উন্মাদনার মাঝে কানাডিয়ান হাই কমিশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হয়েছে ফুটবল ফর অল টুর্নামেন্ট, যেখানে অংশ নেয় ঢাকার বিভিন্ন স্কুলের খুদে ফুটবলাররা। প্রতিযোগিতায় বিভিন্ন দলের কোচের ভূমিকায় দেখা যায় বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের। এমন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় কানাডিয়ান হাই কমিশন। ফুটবলার থেকে হঠাৎ করে কোচের ভূমিকায় নারী দলের অধিনায়ক মারিয়া মান্ডা, অন্য পাশে ডাগআউট সামলাচ্ছেন মারিয়ার জাতীয় দলের সতীর্থ সাগরিকা। না, স্থায়ীভাবে নয়, নারী দলের এই ফুটবলাররা একদিনের জন্য কোচের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান হাই কমিশনের আয়োজিত ফুটবল ফর অলে। বিশ্বকাপ উন্মাদনার মাঝে ঢাকার বিভিন্ন স্কুলে পড়া খুদে ফুটবলারদের নিয়ে ভিন্ন ধর্মী আয়োজন করেছে কানাডিয়ান হাই কমিশন, যে আয়োজনে অংশীদার ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও মিক্সড মার্শাল আর্ট প্রতিষ্ঠান খার। ঢাকার করাইল বস্তি থেকে শুরু করে নামি দামি সব স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়, যার মূল প্রতিপাদ্য ছিল সবার জন্য খেলাধুলা নিশ্চিত করা। আর এমন আয়োজনে কানাডিয়ান হাই কমিশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্পর্ক আরো দৃঢ় করার পাশাপাশি স্পোর্টসে তরুণদের অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনারের। আমি জানি বাংলাদেশ ফুটবলে কানাডা বাংলাদেশ দ্বৈত নাগরিকত্বধারী কয়েকজন খেলোয়াড় রয়েছে, যা দুই দেশের বন্ধনকে আরো দৃঢ় করছে। এই উৎসবে বাংলাদেশের নারী জাতীয় দলের খেলোয়াড়রাই বিভিন্ন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি তরুণদের অনুপ্রাণিত করার একটি দারুণ উদ্যোগ। ব্যক্তিগতভাবে কানাডায় বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে আমি বলতে পারি, খেলাধুলা মানুষের জীবন বদলে দিতে পারে, নতুন সুযোগ তৈরি করতে পারে এবং সমাজকে আরো ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবলটাকে যদি বাংলাদেশে আরো একটু ডেভেলপ করতে হয়, আমাদের সবাইকে সম্মিলিতভাবে মিলেই কাজ করতে হবে। সরকার আছে, বেসরকারি খাত আছে, বিদেশি খাত আছে। ফুটবলটা যেরকম একটা আন্তর্জাতিক খেলা, তো আন্তর্জাতিকভাবেই কিন্তু আমাদেরকে বাংলাদেশে এই সাপোর্টটা আনতে হবে। প্রতিযোগিতায় অংশ নেয় ভিন্ন 6টি দল, আর এই দলগুলোর কোচের ভূমিকায় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। জাতীয় তারকাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত খুদে ফুটবলাররা। যেহেতু আমরা মাঠে খেলি, তো তাদেরকে খেলা শেখানোর একটা সুযোগ আসছে, তো চেষ্টা করেছি যে তারা যেন এই খেলাটাকে এনজয় করে। ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা কোচিং ভাবে অনেক কিছু শেখাচ্ছি, আসলে খুব ভালো লাগছে। আসলে নতুন করে অনেক কিছু শিখছি। এখানে ছোট ছেলে মেয়েরা খেলতেছে, তাদের দেখে আমরা নিজেরা ছোটবেলায় ফিরে গিয়েছি। ইন্ডিয়ান হাই কমিশন থেকে যে এই জিনিসটা হোস্ট করা হয়েছে, এই জিনিসটা একটা ইনিশিয়েশন নেওয়া হয়েছিল, অ্যান্ড বাফুফে অ্যান্ড খার এখানে এসেছে আমরা ইমপ্লিমেন্টিং পার্টনার হিসেবে। ইটস আ বিউটিফুল ইনিশিয়েটিভ। এটা অত্যন্ত মোটিভেটিং এবং আমি আশা করি এটা দেখে অন্যরাও মোটিভেটেড ফিল করবে। এবং আমরা যেটা বলেছি, এখানে অন্যান্য অ্যাম্বাসেডাররাও আছেন, আমরা সবাইকেই বলেছি কি করছেন সেটা বড় কথা নয়, বাট শুরুটা অত্যন্ত জরুরি। শুধু সম্পর্ক দৃঢ় নয়, এমন আয়োজনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখতে চায় ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাই কমিশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ খেলে দেশে ফিরে মৃত্যু, এমনটাই ঘটেছে দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার জেডেন অ্যাডামসের সঙ্গে। কেপটাউনের একটি আবাসিক বাসা থেকে উদ্ধার করা হয়েছে বিশ্বকাপের মাঠ মাতানো 25 বছর বয়সী ফুটবলারের নিথর দেহ। মৃত্যুর কারণ খোলাসা করতে তদন্ত চলছে। আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল অঙ্গন।
এই তো সপ্তাহ দুয়েক আগেও মাতাচ্ছিলেন বিশ্বকাপ। রাউন্ড অফ 32-তে কানাডার কাছে হারলে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ফিরে যান দলটার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, বিশ্বকাপের পর্দা নামার আগেই জীবন প্রদীপ নিভে গেল 25 বছর বয়সী ফুটবলারের। কেপ টাউনের একটা বাসা থেকে উদ্ধার করা হয়েছে তার নিথর দেহ। দক্ষিণ আফ্রিকার ফুটবল এক উজ্জ্বল প্রতিভাকে হারালো। তার পরিবার, সতীর্থ ও কোটি কোটি সমর্থক যারা তাকে যুব দলের খেলোয়াড় থেকে আন্তর্জাতিক মহাতারকা হতে দেখেছেন, তাদের জন্য আজ শোকের দিন। আজ আমাদের পুরো দেশ শোকাহত। স্থানীয় সময় রোববার সকাল 11টায় পুলিশ উদ্ধার করে তার মরদেহ। কেপটাউনে অবস্থিত একটা আবাসিক বাসায় পাওয়া যায় জেইডেন অ্যাডামসকে। তবে তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে জানা যায়নি এটা আত্মহত্যা নাকি খুন। জেইডেনের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। গণমাধ্যম আর সাধারণ মানুষকে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করব। কঠিন সময় তার পরিবারের স্বার্থে আপাতত সবকিছুতে গোপনীয়তা বজায় রাখা হবে। মৃত্যুর কারণ নিশ্চিত হলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে এই মৃত্যুর কারণ খুঁজে বের করতে কাজ করছে। তবে জানা গেছে কিছুদিন আগে নিজের দাদির মৃত্যু নিয়ে গভীরভাবে শোকাহত ছিলেন এই ফুটবলার। চেক রিপাবলিকের বিপক্ষে মাঠে নামার আগে মারা যান 72 বছর বয়সী তার দাদি মারিয়ানা অ্যাডামস। মোজাম্বিকের বিপক্ষে 2022 সালে আন্তর্জাতিক অভিষেক ঘটে জেইডেনের। দেশের হয়ে 13 ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। গোল করেছেন 2টি। সে 2টি গোলই আসে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আকস্মিক বন্যায় চট্টগ্রামের 5 জেলায় বিপর্যস্ত জনজীবন। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দুর্গতরা। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ত্রাণ পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে ডক্টরদের সহায়তা চান সরকার প্রধান। উপজেলার হাসপাতাল 101 বেডে উন্নীত করার ঘোষণা। প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান। আমরা কথা বলবো শুধুমাত্র খেলার শেষে, আফটার জিতার পরে। বিশ্বকাপ সেমির টিকিট নিশ্চিতে সকালে মাঠে নামবে মেসিরা। সুইজারল্যান্ড বাধা টপকাতে মরিয়া আর্জেন্টিনা। মাঠে অপরিবর্তিত একাদশ নামানোর আভাস। এই ছিল প্রবাসের সময়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। সঙ্গে থাকুন সময়।